এখন বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল 75-এ, পারে নাই। 90-তে সুযোগ দেওয়া হয়েছিল, পারে নাই। 2001 সালে কিছু সুযোগ পেয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে, দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে, জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসে টাকা চোরের লোকেরা। আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে 24-এ 2000 লোক আবার শহীদ হলো। হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম, সংস্কার কমিশন গঠন হলো, যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই। ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না, এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে, যে সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে, তাকে পাঠালে সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশন। ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আবার পড়লো। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্যজোটে আসা শুরু করলাম, তখন আবার ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকের, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। এইসব সন্ত্রাসী কার্যক্রম, গডফাদারগিরি, এগুলো তো আমরা আগে বলে আসছি। এগুলো যদি বন্ধ না করতে পারি, বাংলাদেশে আসলে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে পারবো না। এখন জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে। গণতন্ত্রের কথা বলছে, কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র। আমরা তো এখন গণতন্ত্র বাংলাদেশে চাই না। আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে, বা আমার আসন ওনার আসন বিক্রি করবে, যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে, এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাই না। আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে ক্রিটিক করে থাকি। এটা একটা ন্যাশনালিস্ট ফোর্স, তাদের সামনে অনেক সুযোগ এসেছিল, তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। এখন আমাদের সামনে সুযোগ এসেছে, আমরা কাজে লাগাতে চাই। বিএনপি মানে একটাই কথা বলবো, যে কিছু লোক আছে না, নিজের নাক কেটে অপরের যাত্রা বন্ধ করে। বিএনপির হলো এই অবস্থা, নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা। বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি, যে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম, আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু। তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। তাদের সামনে একটা সুযোগ আছে, এই যে কয়েকদিনের মধ্যেই, এই মাসে নাকি সামনের মাসে তারেক রহমান বাংলাদেশে আসবেন, এরকমই আমরা শুনতে পাচ্ছি। তারেক রহমান আসবেন, বেশ ভালো কথা, কিন্তু আমি আরো ওনারা যখন 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় ছিলেন, চ্যানেল 1-এ একটা সাক্ষাৎকার দেখেছিলাম, যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশকে গঠন করতে চান, ওনার আদর্শ কি। উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাথির মোহাম্মদ, এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই। এটা অন রেকর্ডে উনি বলেছিলেন, এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন আপনারা। তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড়, ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে, আর আমরা মনে করি যে বিএনপির যে ইকোনমিক পলিসি, এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশে উত্তরণ করা সম্ভব না, এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না। বিএনপি যদি জবরদস্তি করে ইউনিভার্সিটির সাথে ডিল করে, লন্ডনের সাথে ডিল হয়েছিল, আবার বাংলাদেশে হলো ওই ডিলে নতুন ভাবে আবার সেই ডিলটা চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপি হাতে তাদের পতন হবে আবার। সো এটা খুবই দুঃখজনক, একটি দলের হাতে বা একই জনগণের শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগের, বিএনপিরও পতন হবে। কিন্তু তখন একটি সুযোগ থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতা নিবে কিনা, এটা বড় একটা কনসার্নের বিষয় বাংলাদেশে। আমরা সেখানে বলি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে 90% মুসলমান আছে, আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই। এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব।
অর্থাৎ আমি যদি খাইতে না পারি, আমি যদি পড়তে না পারি, আমার আগে রেসপন্সিবিলিটি থাকবে অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইরা আছে তাদের আমরা সহযোগিতা করা, তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো, একটি সুযোগ এসেছে, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং ৭৫-এর সময় যেমন জিয়াউর রহমান ভুল করেছিলেন, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর সুযোগ পান নাই। জামায়াত ৭১ সালেও আরো বড় ভুল করে বসে আছে। ২৪-এর পরে আমি জামায়াতের অনেকে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন, কারণ আপনার দলের নাম দিয়েছেন ইসলাম, ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা পরিষ্কার করার কথা পুরোটাই কালো হয়ে গিয়েছে। এটা বসে মাঠে পরিষ্কার করা সম্ভব নয়। এই জন্য ওনাদেরকে আমরা আগেও বলেছিলাম দলের নামটা পরিবর্তন। এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন করতে বলতে পারেন কিনা। আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি কি আমার ইসলাম নিয়ে আপনি শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা, আমি তাদেরকে প্রশ্ন রাখবো। সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপিকে এখনো বলবো একটা সুযোগ এসেছে, সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ। তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন, বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জুড়ে যাব। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জুড়ে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকে আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে, আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি। পুরো সুযোগ দিতে রাজি না, কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি, মাঝখানে এত বেশি করছে তারা বাংলাদেশে, এগুলো ক্ষমার অযোগ্য, এগুলো বিচারের সম্মুখীন হতে হবে। আর ২০০১ থেকে ৬-এর পরে তারা যে দুর্নীতি করেছিল, সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো ঢাকা পড়ে গিয়েছিল। আমরা যদি সরকার গঠন করে ২০০১ থেকে ৬ পর্যন্ত যে দুর্নীতি করেছিল তারা সেগুলো বিচার করবো। আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই, তাদের অবশ্যই আমরা বিচারের কাজ করাবো। ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন, খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল। আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেদরক পিটিয়েছিল, কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে। তাহলে আপনি আবার আসলে আবার এই ধরনের মাইন্ড খাবেন। তো আপনার নিজেকে মায়ের থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে। গণঅভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে, তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে। চুপ করেছিলেন, আমি চাই আপনি দ্রুত উদ্যোগ নেন। আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার বিরোধী নই। আর যদি আমাদেরকে আপনারা জেলে ভরতে চান, হত্যা করতে চান, এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না। আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান, অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না, কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না, জেলে করে জয়ী হতে পারবেন না, মামলা দিয়ে জয়ী হতে পারবেন না। আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নেই, এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই। এজন্য আমরা সকলকে বলবো, বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই। আমাদের সামনে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে অনেককে অভিযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে আমরা নাকি দুর্নীতি করি। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন, গণঅভ্যুত্থানের পর আমি বলেছিলাম এক লোকে যে চাঁদাবাজি আর দুর্নীতি করেছে তারা দিয়েই তো গণভোট হওয়া সম্ভব। এত ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে। আমরা এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে যাইনি, আমরা কোনো সন্ত্রাসের সাথে যাইনি, আমরা চাঁদাবাজের সাথে যাইনি। এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি কোন নেতা কর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ আসবে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা, আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় প্রত্যয়। এবং কোন গুন্ডাবাদী, সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না। আপনারা যারা সমাজে একজন মসজিদের ইমাম রয়েছেন, উনি অনেক ভালো রাজনীতি বুঝেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে নমিনেশন দিব। একজন স্কুলের হেডমাস্টার সারাদিন তিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায়,
গডফাদারদের যন্ত্র নাই, ইলেকশনে কি দাঁড়াবে, স্কুলের হেডমাস্টারের থাকার সম্ভাবনা নাই। তার স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে, গভর্নিং বোর্ড করে তারা সেগুলো সভাপতি হিসেবে বসেছিল। আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয়, আর জামাতের একটু খুতবা শুনতে হয়, কারণ সভাপতি বিএনপি, সেক্রেটারি জামাতের। আর ওইখানে হলো রেফারি ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু বললাম চাকরি থাকে, এগুলো অবস্থা এখন মসজিদগুলো। আমি গণঅভ্যুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গেলাম যে হিন্দু ভাইয়ের সাথে একটু কথা বলবো, তাদের দুঃখ কথাগুলো শুনবো। মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে। আমি বললাম আমি কি মন্দিরে এসেছি না কোনো দলীয় কাজ চলে এসেছি, আমি পার্থক্য করতে পারতেছি না। এটা মসজিদও হচ্ছে, আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে। আপনারা মানে উনি রাজনীতি করবে, মসজিদে যায় ইসলামের কথা না বলে ভাই দাড়ি পাল্লাতে বলতেন। এটা আপনি বাইরে এসে বলেন, বাজারে এসে বলেন, মানুষের ঘরে গিয়ে বলেন, মসজিদে আপনি বলতে পারেন আপনাকে শান্তি সমাজ চাই। মসজিদে গিয়ে আপনি দাড়ি পাল্লা, ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে, আরো নষ্ট করা যাচ্ছে। আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গের অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে। ওই যে বলা হয়েছিল যে শির দেহিগা আমামা নাহি দেগা, যে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করবো না, এরকমই তো আমরা শুনেছিলাম, এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা, পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। যেমন তাদের কাছে আহ্বান জানাবো যে সামান্য একটা সিটের কাছে, সামান্য কয়েকটা টাকার কাছে আপনারা নিজেদের পাগড়ি, টুপি, পাঞ্জাবি এগুলোকে বিক্রি করবেন না। এগুলো অনেক পবিত্র সম্পদ। এগুলোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে এমন কোন কষ্ট যে উনি সহ্য করেন নাই, আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি করে কাছে বিক্রি করে দিবেন। যে একটা আসলে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।